জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রীরাম। শুরু করেন, জয় শ্রীরাম, সব ওকে, শুরু করেন একদম। দিদি প্রিমিয়াম ইউজ করো। হ্যাঁ, করতে হবে, কারণ ভিডিওটা স্টার্ট করলেই অ্যাড চলতে লাগছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, একদম স্টার্ট করছি। গুড ইভিনিং মাই সুইট সিস্টার, কেমন আছো? শুরু করেন আজকের কেচ্ছা। একদমই তাই, তোলাবাজি স্টার্ট হয়ে গেছে ক্লাবে ক্লাবে। খবরটা আমিও পেয়েছি, বেশ কিছু ভিডিও আমি পেয়েছি, এবং যেগুলোর সত্যতা আমি যাচাই করিনি, কিন্তু এবার মনে হচ্ছে যে একটু এটা এটা চলতে পারে না। মানে আমি এটাই বলতে চাইছি যে আমি খবর পেয়েছি, আমার কাছে বেশ কিছু ভিডিও এসেছে, তো যে সমস্ত এমএলএর নামে অভিযোগ উঠছে তাদেরকে বলবো আমি যে সাবধান হয়ে যান আপনারা, না হলে কিন্তু তোলাবাজি হতে দেব না। সেই কারণেই সরকারের পরিবর্তন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপির সাপোর্টার আমি হই না, ওই মোদিজিকে আমার খুব পছন্দ, আর সেই মোদিজির কথাই হচ্ছে যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। যদি জেতা এমএলএরা মনে করে থাকে যে তারা পুরনো নিয়ম অনুযায়ী তারা আবারও সিন্ডিকেট চালাবে, তারা তোলাবাজি করবে, তারা টাকা তুলবে, তো তারা মহা ভুল করছেন। কারণ আজ আমরা শুনতে পাচ্ছি, কালকে তথ্য আসবে, পরশুদিন ফাঁস হবে। আর ফাঁস হলে এটুকু আশাবাদী আমরা যে সরকার অ্যাকশন নেবে, কারণ এই কারণেই সরকারের পরিবর্তন হয়েছে। আমরা ভাই যেটা সঠিক তার পক্ষে, আমি তো অলওয়েজ যেটা দুর্নীতির বিরুদ্ধে এবং সত্যের পক্ষে আমি সর্বদা, তো আমি তো খবর করব। জেনারেল কাস্টের ছেলেদের অবস্থা খারাপ করে দিল দিদি, এটা নিয়ে কিছু বলবেন দিদি? আমি পড়েছি, আপনি সম্ভবত আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলেন যে এটা বলে যে দিদি অলরেডি এসসি এসটির জন্য পার্টিকুলারলি এতগুলো সিট রিজার্ভ হয়ে যাচ্ছে, তারপর উমেন রিজার্ভেশন দেওয়া হচ্ছে, সেখানে সিট রিজার্ভ হয়ে যাচ্ছে, তাহলে জেনারেলদের জন্য তারা কোথায় যাবে? সেই ছেলেদের তো সিট কমে যাচ্ছে, তো কথা যুক্তিযুক্ত। কিন্তু মহিলাদের রিজার্ভেশন দেওয়াটা কাস্ট বেস রিজার্ভেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। না, আমি শুধুমাত্র মহিলা সেই কারণেই মনে করি সেটা বলছি না, কিন্তু এটা দরকার, মহিলা রিজার্ভেশনটা দরকার ছিল। এবার হ্যাঁ, এটা তো একটা দেখুন, একদিক ঠিক করতে গেলে আরেক দিকের প্রবলেম হয়। কেউ বলছেন ডিএ বকেয়া ডিএ কবে দেওয়া হবে, এ তো ইনক্রিজ করা হলো। তো যে কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে, তার মধ্যেই সবটা মিলিয়ে একটা সামঞ্জস্যতা রেখে আমাদেরকে এগিয়ে চলতে হবে। বাকি বাজেট পেস হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হবে কিভাবে কিভাবে সরকার চলছে পুরোটাই আমাদের নজরদারিতে থাকবে, তাই তো। আপাততর জন্য আমি যে বিস্ফোরক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি, শুনে আপনাদের হেভি মজা লাগবে, বুঝলেন? কারণ আমি বেশ ভিডিও আপনাদের সামনে এনেছি, দাঁড়ান আমি শোনাবো আপনাদেরকে। লিঙ্ক পাঠিয়েছিস তো? ওকে। অভিষেক ব্যানার্জি নামটি বলতেই আপনাদের মনে হচ্ছে আবার অভিষেক ব্যানার্জি, এ কি ভাই দিদি, অভিষেক থেকে বেরোন না। বিশ্বাস করুন, উনি এখন গিয়েছেন আদালতে, হাইকোর্টে গিয়েছেন এটা বলতে যে আমি বিদেশে যেতে চাই। ভাই এমন কি রোগ রয়েছে, আমি তো মানে আমি অবাক যে এমন কি রোগ হয়েছে ওনার চোখে যে ট্রিটমেন্ট নাকি বিদেশেই করাতে হয়, দেশে নাকি এ ট্রিটমেন্ট হয় না। ডিজিজের কন্ডিশন মনে হয় ক্রনিক হয়ে গেছে, অ্যাকিউটে আর নেই, সেই কারণে বারবার ওনাকে বিদেশ টানে। আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, মানে যে অবস্থায় রাজ্য রয়েছে, যেখানে হুঙ্কার দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলছেন যে ভাই তোলাবাজি দুর্নীতিবাজ যারা করেছো তাদের কাউকে ছাড়া যাবে না, জিরো টলারেন্স। তার মধ্যে নাম আসছে আইপ্যাক এবং সুমিত রায়, যে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক ছিলেন, পিএ ছিলেন, যাই বলবেন। তো এরা আমাদের রাজ্যটাকে লুটেছে, তৃণমূল কংগ্রেসকে শুধু লুটেনি, রাজ্যটাকে পর্যন্ত লুটে নিয়েছে। মানে আমরা রীতিমতো, মানে তাদেরকে তো ছাড়ার নেই। এই আইপ্যাক শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে তৃণমূল কংগ্রেসের হেল্প করেছে, তৃণমূল কংগ্রেসের মতো পলিটিক্যাল দলকে তুলতে চায় তা নয়, এই আইপ্যাক রাজ্যটাকে লুটেছে। এরকম তথ্য পাওয়ার পর মুখ্যমন্ত্রী যখন বলছেন যে ভাই কাউকে ছাড়বো না, তখন অভিষেক ব্যানার্জির হাইকোর্টে গিয়ে বিদেশ যেতে চাই বলাটার মধ্যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা বিষয় রয়েছে। আর আমরা জানতে চাই যে ওনার ফ্যামিলি কোথায়, ওনার ফ্যামিলি কি আদৌ পশ্চিমবঙ্গে আছেন তো, নাকি সবটাই মানে ভানুয়াটুওয়ালা গল্প তো আমরা জানি, এমনটা নয় যে আমরা কিছু জানি না। তো এই অভিষেক ব্যানার্জির হঠাৎ করে তড়িঘড়ি বিদেশ যাওয়া, এবং উনি বিদেশ যেতে চান এই নিয়ে আবেদন করেছেন মঙ্গলবার, অর্থাৎ আজকেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকালকার বিচারপতিরা অত্যন্ত চালাক হয়ে গেছেন, এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দেখে দেখে দৃষ্টি আকর্ষণ করলেও খুব একটা তাকাতে চান না, কিন্তু তারপরে ওই চলতি সপ্তাহের মধ্যেই নাকি মামলাটি হবে। তো অভিষেক ব্যানার্জি এখন যেতে চান বিদেশ, আর তারই মধ্যে খবর আসছে যে সিআইডি কণ্ঠস্বর সংগ্রহ করতে চান অভিষেক ব্যানার্জির। ওই যে ডিজে বাজানোর মামলাটাকে নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন না যে কান নাকি ঝালাপালা করে দেবো, তো সেই মামলা নিয়ে সিআইডি এবার কণ্ঠস্বর সংগ্রহ করতে চান। বলি কি, মানে এই আমাদের দেশের আইন, মানে এটা আমাদের সঙ্গে ইয়ার্কি হচ্ছে। মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, যে বলে দিন না যে অ্যারেস্ট করবো না, বলে দিলে আমরা বুঝে গেলাম। না হলে মধ্যপ্রদেশে অ্যারেস্ট হওয়ার, মানে মধ্যপ্রদেশের আদালত থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি রয়েছে যে ব্যক্তির বিরুদ্ধে, মানে আমরা আপনারা থাকলে এতক্ষণ হয়তো জেলে রাত্রিবেলায় দেখতাম টাইম যে কখন রাতের ভাতটা আসবে, মানে আমরা জেলে থাকতাম।
সেই জায়গায় দাঁড়িয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি থাকার পর সেই ব্যক্তি হাইকোর্টে গিয়ে বলছেন যে আমি বিদেশ যেতে চাই 7 দিনের জন্য। সিআইডি বলছেন যে আমরা অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বর সংগ্রহ করতে চাই। বলি এই ব্যক্তিকে দেখে আপনারা মানে এর কেমন আইন আদালত আমি জানি না, এ আমি বুঝে উঠতে পারছি না। দেখুন তো এই ব্যক্তিকে অভিষেক ব্যানার্জি না, রবীন্দ্রসঙ্গীতের সুরে কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। হ্যাঁ, তো এটা এটা অভিষেক ব্যানার্জি না, মানে আমার তো দেখে কে অভিষেক ব্যানার্জি লাগছে না মমতা ব্যানার্জির ভাইপো, সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক এখন আছে কি না আমি ঠিক জানি না, মানে বিভিন্ন দল থেকে এদিক ওদিক হচ্ছে তো, কিন্তু কণ্ঠস্বর সংগ্রহ করতে চায়, মানে এই কতদিন চলবে? এই হচ্ছে আমাদের ভারতীয় আইন, যে আইনে আমি চোখে দেখছি যে ব্যক্তি বলছে, এই ব্যক্তি হুমকি দিচ্ছে, এই ব্যক্তি থ্রেট করছে, এই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি আছে, তারপরেও আমরা শুনছি নাকি আইন এমন আমাদের, কানুন এমন আমাদের, সেই সুজয় কৃষ্ণ ভদ্রের মতো যে কণ্ঠস্বর আমরা মানে সংগ্রহ করতে চাই, তারপর আমরা নাকি এভিডেন্স তৈরি করবো, দিই সেই এভিডেন্সের মধ্যে যখন চার্জশিট তৈরি হবে সেখানে এবার অভিষেক হয়তো ব্যানার্জি লিখতেই ভুলে যাবেন, লিখবেন অভিষেক, তখন আবার আদালতে আবার মামলা হবে যে এই অভিষেক কি সেই অভিষেক, এর তো ব্যানার্জি লেখা নেই। মানে এত ইরিটেট লাগে আমার এই আইন কানুনকে নিয়ে, যে রিয়েল ফ্যাক্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। মানে এই ডিজে বাজাবো, কান ঝালাপালা করবে, রাত 1টার পর বিজেপির কর্মীদের বাড়ি ফাঁকা হবে, এই কথা ওপেন বলছেন, এবং যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে বেরিয়ে আসছে সেই ব্যক্তি। কিন্তু আদালত কেমন যেন বুঝতে পারছে না, ওদের এভিডেন্স চাই, এভিডেন্স লাগবে, কণ্ঠস্বর লাগবে যে এই কি সেই ব্যক্তি, তারপর ম্যাচ করে দেখা হবে সেই কি, মানে কি আর বলবো। আমি আজকে অবাক লাগছে আমার যে ব্যক্তির বিরুদ্ধে এত কিছু চলছে, হ্যাঁ ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন কণ্ঠস্বর জোগাড় করা সংগ্রহ করার, ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়েছেন, এবং সিআইডি নমুনা জোগাড় করবেন, আইন আইনের পথে চলবে, আদালত আদালতের পথে চলবে। আমি সব বুঝলাম, অভিষেক ব্যানার্জি অ্যারেস্টও হবেন হয়তো মেবি, আমি সবই বুঝলাম। আর তারপর যখন এই রকম টাইপের খবর পাই আমি, এক তো হচ্ছে যে তোলাবাজির বিরুদ্ধে নাকি নতুন আইন আসতে চলেছে, তোলাবাজির অভিযোগ পেলেই নাকি সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবে, জিরো টলারেন্স নীতি এই সরকার নিয়েছেন, সবই বুঝলাম। তারপরেও যখন এই সব্যসাচী দত্তের মতো ব্যক্তি এবং এই টিনা ভৌমিক খুব কাছের, মানে এই নেতাদের আবার কিছু কিছু কাছের ব্যক্তি থাকেন, তো এই এনাদের বাড়ি থেকে না কেজি কেজি সোনা পাওয়া গেছে, তো এই কেজি কেজি সোনা পাওয়া গেছে, এটাকে নিয়ে আজকে সরকারি আইনজীবী নিজে বললেন যে মামলাটি এত খারাপের দিকে যাচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল, আর এইবার সেই অভিযোগটি ব্যাক নিয়ে যাচ্ছে দুর্নীতির দিকে। মামলাটি আর নর্মাল থাকবে না, মানে আদালতে না, এটা এবার এমএলএ এমপির স্পেশাল আদালতে ট্রান্সফার হবে, মানে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। পদক্ষেপ তো এত ভয়ঙ্কর হবে, মানে আইন কানুনের রিটার্ন থাকে এইগুলো, মানে সে কত শাস্তি না পাবেন, মানে আমরা তো সব পড়ি তো বুঝতে পারি সে কিনা ভয়ঙ্কর শাস্তি। এখানে দেখছি আবার 10 কোটি টাকা প্রায় বাজেয়াপ্ত হয়েছে, ওনার বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে 3 কেজি সোনা, মানে টোটাল 6 কেজি সোনা, 1.5 কেজি রূপা, মানে এনারাই তো সব মানে কি বলবো আর কি দুবাইয়ের শেখ। তো ব্যাপারটা হচ্ছে যে বাজার মূল্য হচ্ছে 8,39,00,000 টাকা ওনার বান্ধবীর বাড়ি থেকে যে সোনাটি বেরিয়েছে, সবই বুঝলাম, কিন্তু আমি জোর গলায় আপনাকে বলতে পারবো না যে বিরাট হবে, এই অ্যাকশন হবে, মানে এই ওনার মানে কিছু একটা, মানে কি বলবো আমি জানি না, মানে আইন আদালত এরমই চলবে, চলছে। আমি এটা বলতে পারবো না যে না এটা এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। মানে আমরা যখন পড়াশোনা করি ল নিয়ে যেহেতু আমি পড়ছি, তো আমি জানি যে যখন মামলাটি তোলাবাজি থেকে দুর্নীতির দিকে ব্যাক নিচ্ছে, মানে সে যে কত ভয়ঙ্কর মামলা হচ্ছে, আর সে যে নন বেলেবল সেকশনের দিকে যাচ্ছে, আর সেটা আবার এমএলএ এমপির স্পেশাল আদালতে যাচ্ছে, মানে আমরা জানি এটা ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমি জোর গলায় বলতে পারবো না এটা শোনার পর, কারণ অভিষেক ব্যানার্জির ডিজে বাজানোর মন্তব্য নিয়ে এখন নাকি কণ্ঠস্বর সংগ্রহ করা হবে, যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি তার নাকি কণ্ঠস্বর এখন সংগ্রহ করা হবে। আর আমি এটাও জানি না যে এই যে 7 দিনের জন্য বিদেশ যেতে চান অভিষেক ব্যানার্জি, তার পারমিশন আদৌ আদালতে দেওয়া হবে কিনা, মানে আমাদের এগেনস্টে গ্রেফতারির পরোয়ানা জারি থাকলে তো চাচার বাড়ি কাকার বাড়ি থেকে মুখ লুকিয়ে বেড়াতাম, মানে পুলিশ তাড়া করতো, এনারা আদালতেও চলে যান, তাতেও খুব একটা সমস্যা হয় না। তো এই জন্য আইন কানুন আদালতের প্রতি আমার বিশ্বাস ভরসা না কেমন যেন উঠে যাচ্ছে, জানেন তো, খুব একটা ভরসা করতে পারছি না। কিন্তু তারও পর আমি আপনাদেরকে বলবো
শুধু তৃণমূল কংগ্রেস লুটেছে তা নয়, তৃণমূল কংগ্রেসের এই এমএলএ এমপি কাউন্সিলর পর্যন্ত দুর্নীতিবাজ তা নয়, এই আইপ্যাকও লুটেছে, আর ভয়ঙ্কর লোটা লুটেছে। মানে আমাদের রাজ্যটাকে খোকলা করেছে এই আইপ্যাক প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হয়েছে কৃষ্ণনগর জেলা আদালতে, যেখানে সুমিত রায় অর্থাৎ অভিষেক ব্যানার্জির ওই যে পিএ উনি এবং প্রতীক জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা এটা দায়ের হয়েছে যে নদিয়ার পলাশী পাড়ায়, নদিয়ার পলাশী যেটা বিধানসভা, সেখানকার টিকিট বিক্রি করেছে এই আইপ্যাক। মানে 40 লক্ষ টাকার বিনিময়ে নাকি ক্যান্ডিডেট করা হবে। শুধু এক জায়গায় নয়, মামলাটি এক জায়গায় হয়েছে, যিনি মামলাকারী তিনি নিজের নামটি মানে ধামা চাপা দিয়ে রাখতে বলেছেন, ওটা ওপেন করা যাবে না। কিন্তু মামলাটি এক জায়গায় হয়েছে তা নয়, এই একই রকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠেছে, যেখানে আইপ্যাক এত টাকা দেখে নিয়েছিল। আর এখানে আপনারা বলবেন যে মমতা ব্যানার্জির ভুল কোথায়, তো মমতা ব্যানার্জি হয়ে গেছিলেন ওই আমাদের আছে না ধৃতরাষ্ট্র, তিনি চোখে কিছু দেখতে পেতেন না, তিনি দুর্যোধনের মোহ মায়াতে, মানে উনি অভিষেক ব্যানার্জির মোহ মায়াতে তিনি সব ভুলে গেলেন। মানে এদিকে বীরভূমে পাথরের ব্যবসাদার বড় বড় ইয়েকে নামাচ্ছে, সেলিব্রিটিকে নামাচ্ছে, সেটাও দেখতে পেতেন না। আইপ্যাক টাকা তুলছে সেটা দেখতে পেতেন না। মদন মিত্র যিনি তৃণমূল কংগ্রেসেরই, তিনি দাবি করছেন যে এখন আইপ্যাক নাকি ঠিক করে দেয় ঘুম থেকে উঠে আমরা কোন ব্রাশটা করব, আর ব্রাশটা করার পর ঠিক আমরা ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো, সেটাও মমতা ব্যানার্জি দেখতে পেতেন না। এমনকি এটাও আরো বিস্ফোরক তথ্য, সেটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগর দপ্তরের একজন ঠিকাদার, তার এসবিআই অ্যাকাউন্ট থেকে 11 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এটা আরো মারাত্মক ব্যাপার, এটা অন রেকর্ড রয়েছে, এটা সরকারি ব্যাপার হয়ে গেল। মানে সরকারি দপ্তর এখানে চলে এলো, যেখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছে, 11 কোটি টাকা দিচ্ছে।